আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো এই ইরান যুদ্ধ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এবং এই ভিডিও বানানোর জন্য কিন্তু আমার নিজেকেও প্রচুর টকশো শুনতে হয়, পত্রিকা পড়তে হয়। বিশেষ করে আমি ইউটিউবে ভিডিও দেখি কর্নেল ডগলাস ম্যাকগ্রোরি, যিনি কিনা নিজেই সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমেরিকার পক্ষ থেকে। কর্নেল ডগলাস ম্যাকগ্রোরি বা ডেভিড ড্যানিস, তিনি নিজে পডকাস্ট করেন। তিনি বিভিন্ন সামরিক ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানান, তাদের পডকাস্ট শুনি। ডেভিড ডেভিসের নিজের কথাও শুনি। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান, তার বক্তব্য শুনি। তারপরে মেহেদী হাসানের টকশো শুনি। তারপরে বাংলাদেশের সেনা কর্মকর্তা তুষারকান্তি চাকমা, আমাদের ড্যালিচ খান, অনেকের বক্তব্যই শুনি আমি। সবাই বলতেছে, দেশে বিদেশে সবাই বলতেছে যে এই যুদ্ধে ট্রাম্পের শোচনীয় পরাজয় হবে, আমেরিকা ইসরায়েলের পরাজয় হবে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে কথা শুনলে মনে হচ্ছে যে আমেরিকা জিতে গেছে, ইরান শেষ হয়ে গেছে, ইরান নাই, ইরানের সব ধ্বংস, আমরা জয়ের পথে আছি। মানে সম্পূর্ণ অপোজিট। তাহলে যেখানে বিশ্বের বড় বড় সামরিক বিশেষজ্ঞরা, এমনকি খোদ মার্কিন সামরিক বিশেষজ্ঞরা, তারা বলতেছে যে আমেরিকা জয় ধারে কাছেও নাই। এমনকি এও বলতেছে যে যদি স্থল বাহিনী যায় তাহলে বডি ব্যাগও ফিরে আসবে। বডি ব্যাগ তো বোঝেনি, মানে মারা গেলেও যে ব্যাগের মধ্যে করে আনে না, এরকম ফিরে আসবে। কিন্তু ট্রাম্প মানে অত্যন্ত আত্মবিশ্বাসী, জয় হয়ে গিয়েছে। দেখুন আজকে এই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা ইরানের সঙ্গে যোগ দিবে এবং তারা ইরানের পক্ষ হয়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। তারপরে হামাস আছে, হেজবুল্লাহরা তো অলরেডি যুদ্ধ করতেছে প্রতিদিন। ইরাকে শিয়া মিলিশিয়ারা আছে, রাশিয়া তাদের অস্ত্র দিয়ে সাহায্য করতেছে। এবং আরেকটা বিশাল ব্যাপার হচ্ছে যে রাশিয়া বলছে 1 এপ্রিল থেকে তারা আর তেল রপ্তানি করবে না। খেয়াল করেন, তেল তো বন্ধ। হরমুজে 2000 জাহাজ লাইন দিয়ে আছে যাওয়ার জন্য, পারতেছে না। সৌদি আরব পাইপলাইন দিয়ে জেদ্দার ওদিকে বাবাল মানদেব হয়ে তেল রপ্তানি করতে চায়। হুতিরা বলছে সেখানেও রকেট টিকে পড়বে, কারণ ওই বাবাল মানদেব কিন্তু ইয়েমেনের পাশে, হুতিরা তো ইয়েমেনে থাকে। আবার যদি ডান দিয়ে ক্রস করে সেখানে আছে সুয়েজ খাল। এই সুয়েজ খালও কিন্তু অনেক সরু, এখানে কিন্তু বেশি জাহাজ যাওয়া যায় না। আর হরমুজ তো বন্ধই। কাজে এরকম একটা বিশাল ট্রাপে আমেরিকা ইসরায়েলকে ফেলে দিছে এবং আরব দেশগুলোকে ফেলে দিছে এবং সমস্ত বিশ্ব ট্রাপে পড়ছে। আমাদের বাংলাদেশও পড়ছে। অর্থনীতি খারাপ, তেল নাই, কিছু নাই, উৎপাদন নাই, এর তো আমরা সবাই বুঝি। তো এরপরে চায়না করতেছে কি, প্রযুক্তি দিয়ে সাহায্য করতেছে। তাদের যে ভিডিও নেভিগেশন, এই ভিডিও নেভিগেশন দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একদম শত্রু টার্গেটে হিট করতেছে। এবং একটা বিষয়টা খেয়াল করেন, এখন কিন্তু ইসরায়েল আর তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু ইরানের কোনো মিসাইল ঠেকাতে পারতেছে না। এখন ইরান যেই মিসাইলই ছাড়ে, ইরান ইসরায়েলের ডেইলি 10টা 12টা এরকম ছাড়ে। গত 1 মাস ধরে ছাড়তেছে এরকমই, প্রথম 3 দিন বাদে প্রতিদিনই কিন্তু আঘাত আনতেছে। পারতেছে না কিন্তু ইসরায়েল, কারণ তাদের ওই সিস্টেম আর কাজ করতেছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সেই চীনের ভাইডো নেভিগেশন। এত অ্যাকুরেট ভাবে তারা এই ক্ষেপণাস্ত্রগুলোকে পরিচালনা করতে পারে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে। ওদিকে ইরানে 10 লাখ ইরানি তরুণ সরকারের কাছে আবেদন করেছে, তারা যুদ্ধে যোগ দিতে চায়। এবং আজকে ইরানের মিডিয়া তাসনিম নিউজ, তারা একটা ফ্রন্ট পেজে ছাপাইছে, যেটা কালো পর্দা, উপরে লেখা ওয়েলকাম টু হেল, এবং সেখানে মার্কিন সৈন্যরা প্রবেশ করতেছে। ওদিকে ট্রাম্পও থেমে নাই। ট্রাম্পও সেই 11 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 35টা ফ্লাইট দিয়ে প্রায় 7 থেকে 10-12 হাজার ট্রুপস, ডেল্টা ফোর্স, প্যারামিলিটারি মানে স্পেশাল ফোর্স অনেক কিছু নিছে। এবং পাশাপাশি 50,000 আর্মি কিন্তু আগে থেকেই গালফে ছিল। সব মিলিয়ে 70,000 এখন খার্ক দ্বীপ, কাশেম দ্বীপ এগুলো দখল করতে চাইবে। বাট কতটুকু কি পারে সেটা জানি না। বাট উত্তর কোরিয়া বলতেছে তারাও সৈন্য পাঠাবে। তাহলে যেই পয়েন্টগুলি বললাম সবই তো ইরানের পক্ষে। তারপরেও ডোনাল্ড ট্রাম্প কেন শুধু শুধু বলতেছে যে আমরা জিতবো, আমরা জিতবো? এটা আমার বোধগম্য না। এবং বড় বড় সামরিক বিশেষজ্ঞরা বলতেছেন ইসরায়েল আমেরিকার কোনো সম্ভাবনাই নেই জিতার। ওদিকে এই যুদ্ধে কিন্তু লাভ হচ্ছে ইরানের। বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে বর্তমানে ইরান থেকে প্রতিদিন গড়ে 10,60,000 ব্যারেল তেল রপ্তানি কিন্তু হচ্ছে। ইরানের জাহাজ কিন্তু আমেরিকা থামায় না। তাহলে 10,60,000 ব্যারেল তেল রপ্তানি হচ্ছে এবং যুদ্ধের কারণে ইরানের তেল উত্তোলন মোটেও বাধাগ্রস্ত হয়নি, বরং ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় ইরানের আরো বেশি লাভ হয়েছে। আগে ইরান যেই পরিমাণ তেল বিক্রি করে $11,50,00,000 ডেলি আয় করত, সেখানে একই পরিমাণ তেল বিক্রি করে এখন আয় করতেছে $13,90,00,000। মানে ইরানের কিন্তু কোনো লস নাই। পাশাপাশি ইরান করতেছে কি, হরমুজ প্রণালী দিয়ে 2-1টা জাহাজ কিন্তু ছাড়তেছে, একেবারে যে বন্ধ তা না। 2-1টা জাহাজ কাগজপত্র চেক করে ছাড়তেছে, কিন্তু ওই জাহাজ থেকে টোল আদায় করতেছে। এইভাবে ইরান প্রতিদিন গড়ে $20,00,000 করে টোল আদায় করতেছে। প্রতিদিন $20,00,000 ইনকাম। তাহলে ইরানের কিন্তু লস নাই, তাই না? এবং ট্রাম্পের পক্ষে এই হরমুজ দখল করা সম্ভব না, কারণ এই হরমুজ চালায় ইরান ড্রোন দিয়ে, ছোট ছোট নৌযান দিয়ে, চালকবিহীন নৌকা দিয়ে, ছোট ছোট সাবমেরিন দিয়ে।
এবং এই হরমুজের নিচে কিন্তু টানেলও আছে, হরমুজের নিচ দিয়ে সুড়ঙ্গ পথও আছে। কাজেই এই ধরনের গেরিলা কায়দায় যুদ্ধ, এটা কিন্তু যাদের এলাকা তাদের একটা প্রাধিকার বেশি থাকে, তারা জানে ওই এলাকা সম্পর্কে, এবং ইরান সে সুযোগটাই নিচ্ছে। এবং এই যে 2000 শিপদারে আছে, ইরানের কিন্তু ওই 2000 শিপ আক্রমণ করার দরকার নাই, একটা দুইটা রওনা করব, মিসাইল মেরে উড়িয়ে দিব, বাকিগুলো ভয় আসবে না। তো এইভাবে ইরান হরমুজ খুলবে না, ইরান হরমুজ বন্ধ রাখবে। এবং যে 10 লাখ তরুণ আবেদন করেছে যুদ্ধে যাওয়ার জন্য, ইরানি তরুণ, তারা বলতেছে যে আমাদেরকে যুদ্ধে নিন, জীবন দিয়ে হলেও আমরা এই হরমুজ বন্ধ রাখবো। কিন্তু সরকার ভাবতেছে, কারণ অলরেডি 10 লাখ সেনাবাহিনী আছে, আর দরকার আছে কিনা তাও ইরান সরকার ভাবতেছে। এবং ইতিমধ্যেই ইরানের নির্দেশ অমান্য করে হরমুজ পার হতে গিয়ে প্রায় 19টা জাহাজ হামলার শিকার হয়েছে ইরানের। কাজেই আর কোনো জাহাজ সেই সাহস দেখাবে না, যদিও আমেরিকার কটা জাহাজ পাকিস্তানি পতাকা উড়ে চলে গিয়েছে, কারণ পাকিস্তানকে বলছে তোমরা তোমাদের জাহাজ নিয়ে যাও। এর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলোকে ইরান বলতেছে বন্ধু রাষ্ট্র, তোমরা যেতে পারো। এবং আজকে স্যাটেলাইট থেকে দেখা গেছে যে $1 বিলিয়ন একটা রাডার, এটা জর্ডানে বসিয়েছিল আমেরিকা। এই রাডারটা বসেছিল কেন? কারণ ইরান থেকে মিসাইল মারলে কিন্তু ওই ইসরায়েলে যাওয়ার আগেই এই জর্ডানের রাডারটা ক্যাচ করবে, যে মিসাইল যাচ্ছে, তখন ইসরায়েলকে সংকেত পাঠাবে যে তোমাদের এখানে একটা মিসাইল আসতেছে। তখন ইসরায়েল এই মিসাইলকে মোকাবেলা করার জন্য হাফ এন আওয়ার সময় পাবে, মানে আধা ঘন্টা সময় পাবে। ইরান ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দিয়েছে, $1 বিলিয়ন থার্ড ডিফেন্স সিস্টেমটা এটা শেষ করে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে যে এখন ইসরায়েল সময় পায় বড়জোর 10 সেকেন্ড, 20 সেকেন্ডের বেশি না। তো এই 10-20 সেকেন্ডে তো আর এই ইসরায়েলিদের পক্ষে বড় বড় বিল্ডিং থেকে নেমে মাটির নিচে বাংকার লুকানো সম্ভব না। এই কারণে মৃত্যু বেশি বাড়তেছে এবং হতাহত বাড়তেছে, বেশি বেশি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ইসরায়েল। ওদিকে আবার পাকিস্তান রাজধানী ইসলামাবাদে আগামীকাল বৈঠক হবে এই ইরান নিয়ে, সেখানে থাকবেন সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ওদিকে আমেরিকার কিন্তু অস্ত্র গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে, বিশেষ করে টমাহক ক্রুজ মিসাইল, যেটা খুব প্রচুর মারছে ইরানের প্রতি, সে টমাহক ক্রুজ মিসাইল শেষ হয়ে যাচ্ছে। এবং অলরেডি ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান তিনি বলতেছেন যে আমাদের এখন ত্রিমুখী ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে, ইরান, হেজবুল্লাহ, হুতি, ওদিকে হামাস তো আছে। এইভাবে যুদ্ধ করতে গিয়ে আমাদের সেনাবাহিনী বিপর্যস্ত। আপনারা যদি দ্রুত আইন করেন যে সবাইকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে অংশগ্রহণ করতেই হবে এবং রিটায়ার্ড আর্মির আসতে হবে, তা না হলে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী চরম বিপর্যয়ের মুখে পড়বে। ওদিকে আমেরিকার অস্ত্র শেষ। বিশেষজ্ঞরা বলতেছেন যে আমেরিকা আসলে সময় কিনতেছে। সময় কিনতেছে মানে কি? ওই যে বলে 5 দিন, আবার বলে 1 সপ্তাহ, আবার বলে 10 দিন, মানে এইভাবে সময় কিনে 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 চেষ্টা করতেছে নিজেদের অস্ত্র শস্ত্রের ঘাটতিগুলো বা জনবলের ঘাটতিগুলো এগুলো আসলে রিফিল করার জন্য। কিন্তু যত আলোচনাই হোক, ইরানের জুনিয়র আর্মিরা মেনে নেবে না। প্রয়োজনে ইরানের জুনিয়র আর্মিরা সিনিয়র আর্মিদেরকে সরিয়ে দিবে, যেটা বলেছে বিবিসি। কারণ ইরানের জুনিয়র আর্মিরা বলতেছে যে বারে বারে এই আলোচনার নামে ট্রাম্পের এইসব বা আমেরিকার এইসব ভেলকিবাজি আমরা দেখেছি, এবার আমরা কোনো আলোচনায় যাব না, এবার হয় স্পার না হয় ওস্পার। এবং ইরানের পত্রিকা একটা প্রচ্ছদ লিখেছে যে শুকরের গায়ে পাখা গজালে তখনই ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে। তার মানে শুকরেরও পাখা হবে না, ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা ইরান বসবে না, বা ট্রাম্প বলতেছে তিনি জিতে গিয়েছেন। এখন আমি মনে করি যে আলোচনায় কোনো কাজ হবে না, যুদ্ধ চলতেই থাকবে, সমস্ত পৃথিবীর অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা গোল্লায় যাবে, সব দেশেরই ক্ষতি হবে বাংলাদেশ সহ, এবং যুদ্ধ চলতেই থাকবে। যুদ্ধ চলতে 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 এক সময় দুর্বল হয়ে যাবে। আর এই যে আলোচনা বলতেছেন, আলোচনা করবে কি? এই যে এখন আলোচনা করতেছে পাকিস্তান, মিশর, তুরস্ক। আচ্ছা, এখন ইরান চায় গ্যারান্টি যে আমাদের দেশে আর কখনো আমেরিকা আক্রমণ করবে না বা ইসরায়েল আক্রমণ করবে না। এখন এই পাকিস্তান, তুরস্ক, মিশর এরা কি গ্যারান্টর হতে পারবে? পারবে না তো। আজকে যদি আমেরিকা বলে আচ্ছা পাকিস্তান, মিশর, তুরস্ক আমরা গ্যারান্টি দিলাম যে আমি আমেরিকা ও ইসরায়েল কখনো আমরা ইরান আক্রমণ করব না, কিন্তু যদি তার পরের মাসে আক্রমণ করে, তখন কি করবে পাকিস্তান, কি করবে তুরস্ক এবং মিশর? কিছু করতে পারবে না। বরঞ্চ যদি আমেরিকা ও ইসরায়েল কখনো ইরান আক্রমণ করবে না মর্মে গ্যারান্টর হয় রাশিয়া এবং চায়না, তাহলে কিছুটা হতে পারে। কিন্তু রাশিয়া চায়না তো আলোচনাই নেই, সুতরাং আলোচনায় কিচ্ছু হবে না, যুদ্ধ চলতেই থাকবে। এখন ট্রাম্প শুধু সময় কিনতেছে বা কালক্ষেপণ করতেছে যাতে প্রস্তুতি ভালো করে নিতে পারে, যাতে অস্ত্র গোলা বারুদগুলো রিফিল করতে পারে। এদিকে আমেরিকা বলতেছে যে রাশিয়া নাকি ইরানকে হেল্প করতেছে অস্ত্র দিয়ে এবং প্রযুক্তি দিয়ে। বিশেষ করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আছে নাম খৈয়াম, এই খৈয়াম তৈরিতে রাশিয়ার ভূমিকা আছে, এটা ট্রাম্প বলেছেন ফক্স নিউজকে। ওদিকে ইউক্রেনের ব্যাপারটা দেখেন, আমি আগেই বলছিলাম যে খেতনাই বেটার পর বিদিয়াইল,
ইউক্রেনের অর্ধেক দেশ রাশিয়া দখল করে ফেলাইছে। ইউক্রেন কিছুই করতে পারতেছে না। সেই ইউক্রেন গতকালকে দেখলাম সৌদি আরবের সঙ্গে চুক্তি করছে যে সৌদি আরবের ইউক্রেন নিরাপত্তা দিবে। আজকে দেখলাম আবার কাতারের সঙ্গে চুক্তি করেছে। ইউক্রেন সৌদি আরব এবং কাতারকে নিরাপত্তা দিবে। যে তার নিজের দেশের নিরাপত্তার কোনো খবর নাই, সে আসছে এই সৌদি আরব এবং কাতারকে নিরাপত্তা দিতে। ওই খেতনাই বেড়ার পবে দিয়ে। আজকে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের একটা ড্রোন ডিপো, যেই ড্রোন ডিপোতে কাজ করে ইউক্রেনের ড্রোন এক্সপার্টরা, তারা এই সংযুক্ত আরব আমিরাতে ড্রোন তৈরি করে আরব আমিরাত সরকারকে দেয় এবং তারা হচ্ছে ইউক্রেন থেকে আসা ড্রোন স্পেশালিস্ট। সেই ড্রোন ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল এবং এতে ইউক্রেনের 21 ড্রোন বিশেষজ্ঞ মারা গিয়েছেন। ওদিকে আবার আমেরিকার যে উড়োজাহাজবাহী জাহাজ আব্রাহাম লিঙ্কন, ওটা তো ক্ষতিগ্রস্ত হয়ে চলে গিয়েছে। আরেকটা ছিল জেরার্ড ফোর্ড, ওটাকেও রিপেয়ারের জন্য পাঠাইছে ক্রোয়েশিয়াতে। ইরানের মিসাইলে ওটা নষ্ট হয়ে গেছে। ওটা টয়লেট ছিল অনেকদিন বন্ধ, সেনাবাহিনীর লোকেরা টয়লেটে যেতে পারে না, ফ্লোরে ঘুমায়, কি কষ্ট। এখন ট্রাম্প কিন্তু প্রচুর সেনাবাহিনী পাঠাচ্ছে। আমেরিকার মেরিন কোরের অত্যন্ত দুটি শক্তিশালী মেরিন এক্সপিডিশনারি ইউনিট রওনা হয়েছে পারস্য উপসাগরের দিকে। আরেকটি আসতেছে সান দিয়েগো থেকে, আরেকটি জাপানের ওকিনাও থেকে। প্রতিটি ইউনিট অন্তত 2 থেকে 3 হাজার সেনা রয়েছে। এবং এছাড়াও ইরানের দিকে এগিয়ে আসতেছে 82তম এয়ারবর্ন ডিভিশনের 5,000 সেনার একটি ব্রিগেড, 2টি রেঞ্জার ব্যাটালিয়ন, 2টি পূর্ণাঙ্গ আর্মি ডিভিশন, সব মিলিয়ে প্রায় 70,000 সেনা মোতায়েন করা হবে ইরানের আশেপাশে। এবং আকাশপথে শত্রুকে চারদিকে ঘিরে ফেলা বা কমান্ডো অপারেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুতে আঘাত করবে। আবার অনেকে মনে করেন খার্গ আইল্যান্ড, ক্যাশ আইল্যান্ড, এগুলো এই। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলতেছেন যে ইরানের যে ভৌগোলিক আয়তন, যেই পাহাড় পর্বত, যেই জনসংখ্যা এবং যেই নিয়মিত এবং অনিয়মিত সেনাবাহিনী, তাতে এই 70,000 সৈন্য খুবই অপ্রতুল বলে মনে করেন সবাই। এবং ইরানের রুক্ষ প্রকৃতি, পাহাড়ি আবহাওয়া যে কোনো সামরিক অভিযানের জন্য অত্যন্ত বৈরী এবং কঠিন। এবং ইসরায়েল মনে করতেছিল যে আমরা হিজবুল্লাহর সকল গুদাম উড়িয়ে দিছি, কিন্তু তা না। এবারে যুদ্ধের শুরু পরে হিজবুল্লাহ আগের চেয়ে দ্বিগুণ গতিতে মিসাইল মারতেছে। আসলে হিজবুল্লাহর কাছে কি পরিমাণ রকেট আছে এটা কিন্তু হিজবুল্লাহর 2-1 প্রধান ছাড়া কেউ জানে না। কারণ মাঠ পর্যায়ে যেই কমান্ডার আছে, এই কমান্ডারদের কাছে 3টা গুদাম থাকে, একটা মেইন গুদাম, 2টা সাব গুদাম। প্রত্যেকটা কমান্ডারের একটা মেইন গুদাম, 2টা সাব গুদাম। এবং এই কমান্ডাররা শুধু এই 3টা গুদামের খবরই জানে, বাকি আর কিছু জানে না। তো 2005 সালে ইসরায়েল একটা গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল যে হিজবুল্লাহর কাছে মোট 12,000 রকেট আছে। ইয়েমেনে নিযুক্ত আল জাজিরা সানা প্রতিনিধি বলতেছে যে হুতিদের মিলিটারি লিডারশিপ তাকে বলেছে যে এই যুদ্ধে হুতিরা 3টা ধাপে অংশগ্রহণ করবে। প্রথম ধাপে তারা ইসরায়েলকে রক্ষা করে মিসাইল নিক্ষেপ করবে। এরপর দ্বিতীয় ধাপে যদি যেতে হয় সেক্ষেত্রে তারা ওই বাব আল মানদেব, যেটা হরমুজের বিকল্প, সেই বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজের উপর ক্ষেপণাস্ত্র মারবে বা বন্ধ করে দিবে। কিন্তু তারা আমেরিকাকে আক্রমণ করবে না। কেন করবে না? কারণ হচ্ছে আমেরিকার সঙ্গে তাদের একটা চুক্তি হয়েছিল। এখন যদি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে ইসরায়েলের উপর আক্রমণগুলো করে, তাহলে কিন্তু ইসরায়েলের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ ইসরায়েলের প্রায় 30% বাণিজ্য এই বাব আল মানদেব প্রণালী দিয়ে কিন্তু হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই হুতিরা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে তারা আমেরিকার কোনো জাহাজকে আক্রমণ করবে না? কেন তারা তৃতীয় ধাপেই শুধু আমেরিকার ঘাঁটিগুলো আক্রমণ করবে? যদি তারা আমেরিকার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয় তাহলে, না হলে কিন্তু তাও করবে না। কারণ হচ্ছে গত বছরের মে মাসে এই হুতিদের সঙ্গে আমেরিকার একটা অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল। কারণ গত বছর গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে এই হুতিরা আমেরিকা ইংল্যান্ডের জাহাজগুলোতে মিসাইল মারা শুরু করে। এরপর আমেরিকা ইংল্যান্ড ব্যাপক বোমা বর্ষণ করেও এই হুতিদেরকে পরাজিত করতে না পেরে তারপর হুতিদের সঙ্গে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে। এবং সেই চুক্তিকে সম্মান করেই আসলে হুতিরা এখন আমেরিকার কোনো জাহাজে আক্রমণ করার সিদ্ধান্ত না নিয়েছে। তবে ইসরায়েলের জাহাজগুলোকে আক্রমণ করবে এবং ইসরায়েলকে আক্রমণ করবে, রকেট নিক্ষেপ করবে, সবই করবে। কিন্তু মার্কিন কোনো জাহাজে তারা আক্রমণ করবে না এবং ব্রিটিশ কোনো জাহাজে আক্রমণ করবে না, যদি না তারা আক্রমণের শিকার না হয় আগে। এবং গত বছর যখন এই গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হুতিরা প্রথম আমেরিকা এবং ইংল্যান্ডের জাহাজকে অ্যাটাক করা শুরু করে, তখন তারা আমেরিকার 7টা MQ-9 রেপার ড্রোন ফেলে দিয়েছিল, যার মূল্য ছিল $30 মিলিয়ন। তারা আমেরিকার নৌবাহিনী জাহাজগুলোকেও অ্যাটাক করেছিল। তাদের আক্রমণে আমেরিকার 2টা $67 মিলিয়ন F-18 সুপার হর্নেট ক্যারিয়ার থেকে অ্যাক্সিডেন্টলি সমুদ্রে পড়ে গিয়েছিল। সব মিলিয়ে প্রথম মাসেই এই হুতিদের কারণে আমেরিকার $1 বিলিয়ন শেষ হয়ে গেছে। এবং আমেরিকার কয়েকটি বিমান, বিশেষ করে অত্যাধুনিক যে F-16, F-35 এইসব বিমানগুলো
হুতিদের মিসাইল থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। এই কারণে আমেরিকা বুঝে গিয়েছিল যে এই হুতিদের সঙ্গে আর পারা যাবে না। তখন গত বছরের মে মাসে একটি যুদ্ধবিরতি করেছিল। এই হচ্ছে সেই হুতি যারা প্রচন্ড শক্তিশালী। এবং কর্নেল ডেভিড ম্যাকগ্রেগর বলেছেন যে হুতিরা যদি ইরানের মতো শক্তিশালী নাও হয়, বা হুতিরা যদি সামান্য রকেট মারতেই থাকে, আচ্ছা এই রকেটগুলোকে ধ্বংস করতে হলে তো ইসরায়েলের ইন্টারসেপ্টর মারতে হবে, তাই না? ইন্টারসেপ্টর, আয়রন ডোম মারতে হবে, যাতে রকেটগুলো আকাশেই ধ্বংস হয়ে যায়, মাটিতে না পড়ে। তাহলে হুতিদের বা হেজবুল্লাহদের এই কম দামি নিজস্ব ঘরোয়া প্রযুক্তি তৈরি রকেট, এগুলো ধ্বংস করতে ইসরায়েলের মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে যাবে। অলরেডি আমি বললাম তো একটু আগে যে আসলে ইসরায়েলের আর ওই ইন্টারসেপ্টর বা আয়রন ডোম নাই। এখন বেশিরভাগ টার্গেটই ইসরায়েলকে আঘাত করতেছে এবং ইসরায়েলের জায়গা মতো গিয়ে পড়তেছে এবং প্রচুর ধ্বংস হচ্ছে ইসরায়েলে। এবং ইসরায়েলটা শহরের মেয়র, সে আজকে কান্নাকাটি করতেছিল যে আমার শহরটাকে ইরান মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। এবং তিনি বলতেছেন সব হচ্ছে ইসরায়েল সরকারের দোষ, এই সরকার শুধু শুধু আমাদেরকে এরকম করতেছে। এবং আমাদের এই শহরে 30,000 লোক থাকতো, তার ভিতরে 10,000 লোক পালিয়ে গেছে জীবন ভয়। এই হচ্ছে কি ইসরায়েলের অবস্থা, কিন্তু এগুলো কোনো মিডিয়াতে আসে না। যুদ্ধ শুরু হয়েছে 28 তারিখ, সেই থেকে পর্যন্ত সমস্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার 13টা ঘাঁটি, 13টা সামরিক ঘাঁটি, এর ভিতরে বাহরাইনে আছে, সৌদি আরবে আছে, কাতারে আছে, আরব আমিরাতে আছে, জর্ডানে আছে। এই 13টা ঘাঁটি পুরোটাই খালি। ইরান সব ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। এইসব ঘাঁটিগুলো খালি। এইসব ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনারা আপাতত হোটেলে আছে, বাসা বাড়িতে আছে, মেসে আছে, ভাড়া ভাড়া কইরা বিভিন্ন জায়গায় আছে এবং সেখান থেকে জুম মিটিং করতেছে, পরিকল্পনা করতেছে যুদ্ধে নামবে কি নামবে না। কিন্তু ঘাঁটিগুলো পুরো খালি, ওই ঘাঁটিগুলো সব ধ্বংস করে দিয়েছে। এবং একজন লোক বললো আজকে তার এক ফ্রেন্ড থাকে, ইউটিউবে শোনা, তার ফ্রেন্ড থাকে ওই ঘাটির পাশে জর্ডানে, সে বলতেছে যে পুরো ঘাটি খালি, একটা মার্কিন সৈন্য নাই। এভাবে প্রত্যেকটা ঘাটি, 13টা ঘাটিতে পুরো খালি খালি করে দিয়েছে ইরান, ধ্বংস করে দিয়েছে ইরান। কিন্তু এগুলা কিন্তু পত্রিকাতে আসে না, মিডিয়াতে আসে না, এগুলো আমেরিকা গোপন রাখে। এদিকে আমেরিকার সাবেক গোয়েন্দা অফিসার স্কট রিডার বলেছেন যে ইসরায়েলের 3 ধাপের যে এন্টি মিসাইল সিস্টেম, মানে ইসরায়েল যে এন্টি মিসাইল মারে, আয়রন ডোম, ইন্টারসেপ্টর, এই আয়রন ডোম মূলত আগামী মাসের 1 তারিখ থেকে শেষ হয়ে যাবে, মানে এপ্রিলের 1 তারিখ থেকে। এরপর তাদের কাছে আর কোনো আয়রন ডোম থাকবে না। এই আমেরিকান সাবেক গোয়েন্দা অফিসার স্কট রিডার তিনি বলেছেন যে আমার কাছে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে 6 তারিখের মধ্যে ইসরায়েলের প্রায় বেশিরভাগ ইন্টারসেপ্টর শেষ হয়ে যাবে। এই জন্য ইসরায়েল এখন রেশন করে ইন্টারসেপ্টর ব্যবহার করতেছে। মানে একটা মিসাইল আসলে মারে না, দ্বিতীয়টা আসলে মারে, এভাবে আসলে আগের মতো অপচয় করতে পারতেছে না। এবং মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য দেওয়ার কারণে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এবং মার্কিন সরকার মিলে এই স্কট রিডারের ব্যাংক হিসাব জব্দ করতেছে এবং বলতেছে এই স্কট রিডার নাকি রাশিয়ার এজেন্ট। এবং সে নিজেই বলতেছে যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে ট্রাম্প সরকার আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তবে এই মার্কিন সাবেক গোয়েন্দা অফিসার স্কট রিডার তিনি যে সঠিক কথা বলেছেন এর কিন্তু প্রমাণিত। এই সাম্প্রতিক সময়ে ইরান যে মিসাইলগুলো ইসরায়েলের উপর মারতেছে, এগুলো কোনোটি কিন্তু ইসরায়েল ঠেকাতে পারতেছে না। অলরেডি পরশুদিন শুনলাম যে একটা মিসাইল আঘাত হানছে পশ্চিম জেরুজালেমে, সেখানে 12 জন ইসরায়েলের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তারা বাঁচে না মরে সন্দেহ। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও ইরানি মিসাইলের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং প্রচুর আহত হয়েছে। যদিও সত্য নিউজ তারা দেয় না, হয়তো একজন মারা যায়নি, আরো বেশি মারা গেছে বা আরো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যা জানতে পারলাম আমরা যে একজন মারা গেছে। এবং প্রভাবশালী পত্রিকা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তারা বলতেছে যে দিন কয়েক আগে সৌদি আরবে একটি আমেরিকান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় 14 জন সৈন্য আহত হয়েছে। এদের মধ্যে সবার অবস্থাই খারাপ, কেউ বাঁচবে কিনা সন্দেহ। সেই সাথে 5 থেকে 7টা বিমান ধ্বংস হয়ে গিয়েছে এবং এই তথ্য একজন আহত সৈন্য সে নিজেই ফাঁস করে দিয়েছে। সে তার পরিবারকে ফোন করে বলেছে, পরিবার মিডিয়াতে বলে দিয়েছে। এখন এই যে ইসরায়েলের সেনাপ্রধান বলতেছে যে সকল নাগরিককে যুদ্ধ অংশ নিতে হবে, ইসরায়েল জনসংখ্যা কত? ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে 70 লাখ 80 লাখ। তো সেখান থেকে অনেক বৃদ্ধ আছে না, তাহলে কয়জন যুদ্ধ অংশ নিতে পারবে? বৃদ্ধ আছে, মহিলা আছে, তা তো যুদ্ধ অংশ নিব না, তাই না? তাহলে ইসরায়েলের যেই জনসংখ্যা আছে, ইরানের সেনাবাহিনী হচ্ছে তার 10 গুণের বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এতদিন কিন্তু ইসরায়েলিরা শুধু বিমান দিয়ে আক্রমণ করত, বিমান দিয়ে হামলা করত, ড্রোন পাঠিয়ে মানুষকে খুন করত, বা প্রযুক্তির মাধ্যমে ইরান নেতাদের টার্গেট করে গিয়ে হত্যা করত, সব বিমান দিয়ে, ড্রোন দিয়ে, প্রযুক্তি দিয়ে। কিন্তু সমরবিদরা বলতেছেন যে স্থলপথে যে ফেস টু ফেস যুদ্ধ, সেই যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর মতো ভীতু আর নাই। তারা এইসব যুদ্ধ করবেই না, বরং তারা ভয়ে পালিয়ে যাবে। বিমান থেকে বোমা মারা এক জিনিস, আর ফেস টু ফেস শত্রু মোকাবেলা করা আরেক জিনিস। কিন্তু ফেস টু ফেস যুদ্ধ করতে
যে সাহসের দরকার হয়, যে কার্যের দরকার হয়, যে সুনিপুণ সমন্বিত হতে হয়, ইসরায়েলি বাহিনীর ভিতরে সেটা মোটেই নাই। তারা ইরানের সঙ্গে যুদ্ধে তারা মোটেও টিকবে না, তারা পালিয়ে যাবে। তো আজকে সাংবাদিক মেডিসনের সঙ্গে একটা ইন্টারভিউ দেখলাম ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন স্পোক পার্সনের সঙ্গে। তিনি বলতেছেন যে ইরাক যখন আমেরিকার পরামর্শে ইরানকে আক্রমণ করেছিল, তখন সবেমাত্র ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, সেই 1980 সালে। তখনও ইরান ধ্বংস, ইরানের বিপ্লব হয়েছে, নতুন সরকার আসছে, পুরান সরকার পালিয়ে গেছে, আমাদের টাকা নাই, পয়সা নাই, তেল নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই। সেই সময় আমাদেরকে আক্রমণ করে বসলো ইরাক, সাদ্দাম হোসেন। সেই জায়গায় আমরা সাদ্দাম হোসেনের সঙ্গে কিন্তু 8 বছর যুদ্ধ করেছি, আমাদের 1 লক্ষ লোক মারা গিয়েছে যুদ্ধে, আমরা কিন্তু পরাজিত হইনি। তো আমরা তো সেই ইরান নাই। আমরা এখন অনেক সুসংগঠিত, অনেক বৈজ্ঞানিক, অনেক প্রযুক্তি আমাদের হাতে আছে এবং আমরা আত্মবিশ্বাসী। সুতরাং এই ঐক্যবদ্ধ আত্মবিশ্বাসী প্রযুক্তি সমৃদ্ধ জাতিকে আমেরিকা হারাতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইভাবে আর কতদিন চলবে? দর্শক, এইভাবে বেশি দিন চলতে পারে না। কারণ বিশ্ব অর্থনীতির যে অবস্থা, যদি বাব আল মানদেব বন্ধ হয়, সুয়েজ কাল বন্ধ হয়, হরমুজ প্রণীত বন্ধ হয়েছে, তাহলে কিন্তু সমস্ত বিশ্ব এভাবে চলতে পারবে না, এটা শেষ হতেই হবে। অলরেডি চাইনিজ অধ্যাপক জাং, তিনি গতকাল নিজের যে চ্যানেল প্রোডাক্টিভ হিস্টোরি, সেখানে বলেছেন যে আমেরিকা ইরানে আসলে আটকা পড়ে গিয়েছে। এই যুদ্ধ থেকে আমেরিকার বের হবার কোনো পথ আর ট্রাম্প খুঁজে পাচ্ছে না। বের হতে হলে মার্কিন সাম্রাজ্য ভেঙে যাবে। আর যদি ইরানে সাহস করে ঢুকেই পড়ে, তাহলে প্রথমে 5,000, তারপর 50,000, তারপর হয়তো 5 লাখ সৈন্য এনেও কিছু করতে পারবে না, এবং বেশিরভাগ সৈন্যকে মৃত নিয়ে যেতে হবে, তাদের লাশ যাবে, জীবিত যাবে না। এবং এই জন্যই ইরান অপেক্ষা করতেছে। এবং তিনি আরো বলেছেন যে এটা আমেরিকার জন্য উইন উইন সিচুয়েশন না, এটা হচ্ছে লুজ লুজ সিচুয়েশন। আমেরিকা ভেবেছিল যদি প্রথম দিনই মিসাইল মেরে খামেনিকে মেরে ফেলতে পারি, তাহলে জনগণ রাস্তায় নেমে আসবে, সরকার পরিবর্তন হবে, আমরা একটি পুতুল সরকার বসিয়ে ইরানের তেল গ্যাসগুলো সব কবজা করতে পারবো। কিন্তু বুঝে গিয়েছে যে এই ঐক্যবদ্ধ জাতিকে, এই জাতিকে আমেরিকা হারাতে পারবে না। আজকে আমেরিকা বিপুল পরিমাণ সেনা, বিমান দিয়ে, জাহাজ দিয়ে বিভিন্ন দিক থেকে ইরানকে ঘিরে ধরতেছে, যে তারা মরণ কামড় দিবে। কবে দিবে? হয়তো আগামীকাল, হয়তো 1 সপ্তাহ পর, হয়তো 10 দিন পর, হয়তো 1 মাস পর আমেরিকা মরণ কামড় দিবেই। ওদিকে ইরানের লাখ লাখ জনগণ এই মার্কিন সৈন্যদেরকে স্বাগত জানাতে প্রস্তুত, যে আসো তোমরা, আমরা ইরানি জাতি, আমরা আমাদের দেশের জন্য প্রয়োজনীয় জীবন দিব, তবু আমরা এই দেশকে আমেরিকা ইসরায়েলের হাতে যেতে দিব না। এই হচ্ছে দর্শক অবস্থা। আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? ভালো থাকবেন।